প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। রেজাউল করিম রনি, জাতির জীবনে ফিরে এসেছে সেই মহান জুলাই। 1 বছর আগে যে রক্তজরা বিপ্লবের উৎখাত করা হয়েছিল ইতিহাসের সবচেয়ে নির্মম, শেখ হাসিনা মুক্ত হয়েছিল বাংলাদেশ। আমরা দেখছি যে ফ্যাসিস্ট বিরোধী দলগুলো 1 জুলাই থেকে নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে স্বৈরাচার যেন আর ফিরে না আসতে পারে। তিনি আরো বলেছেন যে শিক্ষার্থীদের এই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। সেই নতুন বাংলাদেশের বিনির্মাণের কাজটি কি যথাযথভাবে হচ্ছে? আমরা এখন যে স্টেজে আছি, যে পর্যায়ে আছে, এটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি এটা কি, এটাকে আমি বলি যে বিখ্যাত থিওরিশিয়ান আপনার আলবার্তো তস্কানোর একটা তত্ত্ব আছে, লেট ফ্যাসিজম। হ্যাঁ, আমরা একটা ফ্যাসিজমের মধ্যেই আছি, কিন্তু এই ফ্যাসিজমটা ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, খালি হাসিনা চলে গেছে এবং তার যারা চিহ্নিত ক্রিমিনাল সেটা চলে গেছে। কিন্তু এই যে কাঠামোটা, এই যে আওয়ামী তন্ত্রের যে কাঠামো দীর্ঘ 15-16 বছর ধরে যে তৈরি হয়েছিল, এই কাঠামোর মধ্যেই কিন্তু আমরা রয়ে গেছি। এবং এই কাঠামোর মধ্যে থাকার ফলে যেটা হচ্ছে, আপনার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এক ধরনের প্রচণ্ড রকম জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু জন আকাঙ্ক্ষা তৈরি হইলেও যেই সমাজের কাঠামো, এটা তো বিপ্লব না, এটা অভ্যুত্থান হয়েছে। যে কারণে সমাজের যে আওয়ামী কাঠামো, এই কাঠামোটা ভেঙে পড়ে নাই বা ভাঙা সম্ভব হয়নি। কেন আওয়ামী কাঠামো ভাঙা সম্ভব হয়নি? বিকজ অফ আপনার আওয়ামী কাঠামো ভাঙার কারণে এই অভ্যুত্থানটাকে যেইভাবে ডে 1 থেকে প্রাতিষ্ঠানিকভাবে ইমপ্লিমেন্ট করা দরকার ছিল, অভ্যুত্থান মানে অভ্যুত্থানের স্পিরিটের কথা বলছি আমি, ডে 1 থেকে যেভাবে প্রয়োগ করা দরকার ছিল প্রাতিষ্ঠানিকভাবে, সেটা করা যায় নাই। না করে বরং যেটা করা হয়েছে, এই কাঠামোটার মধ্যে থেকে আস্তে আস্তে স্লোলি পরিবর্তনের দিকে যাওয়ার জন্য এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। এখন এই ধরনের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নির্ধারণ করার ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপুল গণ আকাঙ্ক্ষা, জনচাপ বা আপনার পরিবর্তনের ব্যাপার তৈরি হয়েছে, আর এই সমাজের যে একটা আওয়ামীময় অবস্থা, এই দুইটার মধ্যে একটা সংঘাত, সেই সংঘাতের কারণে আমরা একটা ক্যাওয়াটিক অবস্থা দেখছি। তো ফলে এই জন্য আপনার 1 বছর পরে আপনি যদি বলেন যে অভ্যুত্থানের ক্ষেত্রে, আমি বলবো যে কি সবচেয়ে বড় যে আপনার দেখেন, জামাত 36 দিনব্যাপী কর্মসূচি নিয়েছে, বিএনপি নিয়েছে, এনসিপি তাদের মতো করে নিয়েছে, বাম দলগুলো তাদের মতো করে নিয়েছে, ছাত্র সংগঠনগুলো নিয়েছে। কিন্তু আমি এটা লিখছিও ছোট করে, যে একটা কর্মসূচি কি হইতে পারতো না সর্বদলীয় বা নির্দলীয়? যেইভাবে 5 তারিখে মানুষ নামছিল, 5 তারিখে তো আপনার এটা কোনো দলের জন্য কেউ নামে, এমন হতে পারতো সবাই যার যার মতো কর্মসূচি পালন করলো, শেষের দিকে সবাই এক জায়গায় আসে 5 তারিখেই একটা কর্মসূচি, একটা জাতীয় কর্মসূচি। ফলে এই যে দেখেন 71-এ আপনি যে ভুলটা করছেন, একটা জনযুদ্ধ ছিল, সেটাকে আপনি এমনভাবে বয়ান করছেন যে এটা একটা আওয়ামী যুদ্ধে পরিণত হয়েছে। এক ব্যক্তির সিম্বল এবং সেই ব্যক্তির কাল্ট ফিগার, কাল্টিজম টু ফ্যাসিজম মিলে এমন একটা অবস্থার মধ্যে রয়েছে, এই মুক্তিযুদ্ধের চেতনা একটা গণহত্যাকারী চেতনা আকারে আমাদের উপর চাইবা বসছিল। ফলে আমাদের মুক্তিযুদ্ধের এই যে জনযুদ্ধের ইতিহাসটা, জাতীয় ইতিহাসটা আমরা নির্মাণ করতে না পারার কারণে যে খেসারত্ব আমরা দিলাম, 24-এর ক্ষেত্রেও কিন্তু আমাদের, এটা আমি বলবো যে আমাদের দৃষ্টিভঙ্গির যে সংকীর্ণতা, সেইটার কারণেই আমরা একটা সর্বদলীয় এবং নির্দলীয় এবং জাতীয় চরিত্র আকারে 1 বছর পরে এই অভ্যুত্থানটাকে উদযাপন করার ব্যাপারে আমাদের যে আগ্রহের দরকার ছিল, আমাদের যে উদ্যোগের দরকার ছিল, সেটা দেখা যাচ্ছে না। তো আপনি যখন নিজেকেই অভ্যুত্থানের সোল এজেন্ট মনে করবেন, আপনি তো এটা লোড নিতে পারবেন না, এটা ইনজাস্টিস। কারণ এইখানে এই অভ্যুত্থানের কর্তা সত্তাটা পুরো জেনারেশন, কোনো ব্যক্তি না, এখানে প্রত্যেকে মাস্টার মাইন্ড, আবার কেউ মাস্টার মাইন্ড না। এবং এটার একমাত্র ক্রেডিট হলো শহীদদের, জীবিত কোনো লোকের কোনো ক্রেডিট নাই, আছে শুধু দায়িত্ব। তো ফলে এখন এরকম একটা অভ্যুত্থানের ক্ষেত্রে আপনি যখন আপনার দলীয় জায়গা, আপনার দলের লোকজনের ক্যারিশমা বলেন, অবদান বলেন, এগুলোর আলোকে এটাকে পোর্ট্রেট করার চেষ্টা করবেন, এটাকে নির্মাণ করার চেষ্টা করবেন, তখন এটার যে ন্যাশনাল স্পিরিট তৈরি হওয়ার যে ক্যাপাসিটি, সম্ভাবনা, সেটা কলাপস করে। এবং সেটার কলাপস করলে তখন যেটা হবে, আপনি মুখে যতই ঐক্যের কথা বলেন, মুখে যতই বলেন যে হ্যাঁ অভ্যুত্থানের পরে এরকম অবস্থা হওয়ার কথা না, কিন্তু আপনি তো বেসিক্যালি গাছের গোড়া কেটে ফেলছেন। যেখানে মানুষ ঐক্যবদ্ধ হবে, যেখানে মানুষ ন্যাশনাল ইমোশন ফিল করবে, যেখান থেকে ন্যাশনাল স্পিরিট ডেরাইভ করবে, একটা জাতীয় চৈতন্য, হ্যাঁ, স্পিরিটের বাংলা হইতে পারে আপনার এটা চেতনা, কোনোভাবেই না, উদ্দীপনামূলক প্রেরণা, উদ্দীপনামূলক প্রেরণা।
হ্যাঁ, এবং এইটা আপনার এটাকে ম্যাটেরিয়াল করা এবং এটাকে বাস্তবায়িত করার কর্মসূচির মধ্য দিয়ে অভ্যুত্থান পরবর্তী দেশ নির্মাণ হবে, শুধু বাকওয়াজির মধ্য দিয়ে না, শুধু কথাবার্তার মধ্য দিয়ে না। ফলে এই জায়গায় আমি মনে করি আমাদের প্রথম ফেইলিওর, সফলতা ডেফিনেটলি আছে। আমরা একটা আওয়ামী ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে আছি, হাসিনা মুক্ত বাংলাদেশে আছি, এইটার একটা স্বস্তি আছে। কিন্তু সেই স্বস্তিটা আপনার ধরেন 10 মাস পরেও এই স্বস্তিটা যথেষ্ট হবে না আপনি যদি প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে জনগণের জীবনমান উন্নয়নের জন্য কোনো অবদান রাখতে না পারেন। দেখেন, অভ্যুত্থানের পরে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে কি সরকারগুলো কি করে, সরকারগুলো জনগণকে অধিকার ফিরায় দেওয়ার ব্যাপারে যত বেশি তৎপরতা দেখানোর কথা, তার চেয়ে বরং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের আপনার নীতি নৈতিকতা এগুলো চাপাই দেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী। অভ্যুত্থানের নীতি নৈতিকতা মানতে জনগণ আগ্রহী না, কারণ জনগণ অভ্যুত্থান করেছে একটা পপুলার ইমোশনের মধ্য দিয়ে। সে কোনো রাজনীতি মাথায় রেখে এখানে অভ্যুত্থান করতে যায় নাই, সে কোনো সরকারের রূপরেখা মাথায় রেখে এখানে অভ্যুত্থানে নামে নেই। সে একটা জাস্ট ইনসাফের, এইভাবে গুলি করে মারা যাবে না, অন্যায়। হ্যাঁ, এই যে তার আবেগ, এই যে তার সলিডারিটি, এইটার যে একটা স্পিরিচুয়াল হাইট, সেখানে সে বাধ্য হয়েছে নামতে। 15 বছরও তো মরছে তার আশেপাশের লোকজন, সে তো নামে নাই। কিন্তু ফলে এই যে মোমেন্টাম তৈরি হওয়া, এই জন্য আমি বলতেছিলাম এই অভ্যুত্থানটা ইটসেলফ একটা সাবজেক্ট, এখানে কোনো ব্যক্তি না। কারণ এটা এই অভ্যুত্থান তো হাসিনা পতনের অভ্যুত্থান ছিল, আন্দোলনটা হাসিনা পতনের আন্দোলন ছিল না, কিন্তু আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। তার মানে আন্দোলন আপনাকে লিড দিয়েছে, আপনি আন্দোলন লিড দেন নাই। এই জিনিসটা বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তো ফলে সেদিক থেকে আপনার এই যে আন্দোলন ইটসেলফ একটা সাবজেক্ট, কর্তা, তাকে আপনি ধারণ করার মধ্য দিয়ে তার যে ন্যাশনাল স্পিরিট, এইটাকে আপনি অটুট রাখার মধ্য দিয়ে যে সর্বদলীয় রাজনীতির এবং জাতীয় রাজনীতির যে বিকাশ ত্বরান্বিত করার সুযোগ পাইতেন, সেটা আপনি যখন যার যার দলীয় আয়োজনের মধ্য দিয়ে এটা করার চেষ্টা করছেন, এইটার যে সম্ভাবনা ছিল এটা পুরোপুরি আপনি আদায় করতে পারবেন না। এম এ আজিজ, আমরা দেখলাম যে প্রফেসর ইউনূস সরকার ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার পরপরই ভারতীয় মিডিয়া বিশাল একটা প্রপাগান্ডা শুরু করলো, মিস ইনফরমেশন নয়, ডিসইনফরমেশনের মধ্য দিয়ে। এবং এটা যখন তুঙ্গে উঠলো এবং আরও কিছু সংকট তৈরি হলো, তখন প্রফেসর ইউনূস সবাইকে ডেকেছিলেন এবং সব রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিলেন এবং সবাই মিলে যে ছবিটা উঠিয়েছিলেন, এটাকে বলা হয় একটা ঐতিহাসিক ছবি বাংলাদেশের প্রেক্ষাপটে। রেজাউল করিম রনি যে কথাটা বলছিলেন, সবাই যার যার কর্মসূচি ঘোষণা করেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দলীয়ভাবে সবাই কর্মসূচি পালন করছে। কিন্তু শেষ মুহূর্তে একটা সময় তাদের এক জায়গায় এসে দাঁড়ালে যে চেতনাটা তৈরি হতো, যে উৎসাহ উদ্দীপনাটা তৈরি হতো, যে ঐক্যের সুরটা তৈরি হতো, সেটার বিশাল ইম্প্যাক্ট পড়তো বাংলাদেশে, টোটাল রাজনীতিতে নয়, সামাজিক, ঐতিহাসিক, যে কোনো সংস্কৃতি অঙ্গনে, সব অঙ্গনে। কিন্তু আমরা সেটা দেখিনি, যার কারণে নতুন নতুন চ্যালেঞ্জ আমরা মুখোমুখি হচ্ছি। আপনি এই চ্যালেঞ্জগুলো নিয়ে কিছু বলবেন? আমরা প্রথম দিকে কিছু ভুল করে গেছি। আমরা সেনাপ্রধানের ডাকে সেখানে গেছি, সেখান থেকে এসে এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে এই সরকার। এটা অভ্যুত্থান ঘটেছে সত্য, কিন্তু 17 বছরের যে সরকার ব্যবস্থাটা ছিল, এটা কিন্তু সারা দেশের সকল অঙ্গ প্রত্যঙ্গ আসলে ধ্বংস হয়ে গেছে 17 বছরে। সুতরাং আপনাকে এটাকে যদি মিলায় দেখেন, তাহলে তখন কিন্তু এই দেশটা গড়তে হবে, এই চিন্তার থেকে সরকারের যাত্রাটা শুরু করা লাগতো। কিন্তু যাত্রাটা শুরু সেইভাবে হয় নাই। অর্থাৎ আমি যদি বলি শুরুতে, এই যে সেনাপ্রধানের কাছে গেলেন, সেখানে না গেলেও পারত তো, সেনাপ্রধান তাদের কাছে আসতো। এক, এই রাষ্ট্রপতি, সে তো, আমরা এই যে 17 বছর বলি 111 সহ কোনো নির্বাচন দেখে নাই, কিছু দেখে নাই, এর ভিতরে আপনি তারই রাষ্ট্রপতির কাছে ওত নিলেন সংবিধান সম্মানিত রাখার জন্য। এইটা হচ্ছে বড় ব্লান্ডার আমাদের কাছে, বড় ব্লান্ডার। আপনি অভ্যুত্থান বলেন, কিন্তু অভ্যুত্থান এবং বিপ্লব, এই ঘটনাটির পেছনে তো পুরনো রাজনৈতিক দলগুলো মুখ্য ভূমিকা রেখেছে। জাতীয় সরকার আসেনি, আসলে ভালো। ঠিক আছে, আমার কথা হচ্ছে জাতীয় সরকারও বাংলাদেশে, আপনি বলছি যে কালচার, রাজনৈতিক কালচারটা যদি ঠিক না করেন, জাতীয় সরকার ফাংশন করতো না, তো আরো কায়োটিক সিচুয়েশন হতো। এখন তো একমাত্র ইউনূস সরকারের হাতে আছে জিনিসটা, বলটা, নাটাইটা। তখন তো দেখতে 10 দিকে নাটাই ঘুরতেছে, এটা তো আরো বিশৃঙ্খল অবস্থা হতো। হ্যাঁ, এটা হলো আমার বিবেচনা।
তো অর্থাৎ একটা অভ্যুত্থান এবং বিপ্লবের মাঝামাঝি থাকা উচিত ছিল। অর্থাৎ অভ্যুত্থানের যে ঐক্যটা ছিল, শুধু ফ্যাসিস্ট চলে গেছে ঠিক, কিন্তু আর সবাই তো এক ছিল, জনগণও এক ছিল। এই ঐক্যটা ধরার কিন্তু প্রধান চেষ্টা করা উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, কারণ তার উপরে প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি ছিল, কারণ সে বিশ্বের সবচেয়ে খ্যাতিমান লোক। হ্যাঁ, কিন্তু তিনি সেদিকে খেয়াল কম করেছেন, অর্থাৎ এই দলগুলোকে এক রাখার চেষ্টাটা কিন্তু কম করেছেন। আমি বলবো অনেকটা ইগনোরই করেছেন বলবো, এটার আমি উদাহরণ দিতে পারি। তো আর রাজনৈতিক দলগুলো, একটা অভ্যুত্থান ঘটছে, একটা ফ্যাসিস্ট পালায় গেছে, এখন তাদের মাথায় তো, তারা তো মিশনারিজ পার্টি না, মাথায় যে 2-3 মাস পরে একটা ইলেকশন হবে, ইলেকশনের প্রসেসে মানসিকতাটা, ইলেকশনের যার যার কে জিতবে না, এই মানসিকতা তাদের ভিতরে ডেভেলপ করছে। ডেভেলপ করার পরে এই আস্তে আস্তে এখন দেখেন, এর মানে তারা রেজিম চেঞ্জের বিষয়টা মাথায় রেখেছে, নতুন বাংলাদেশ গড়ার বিষয়টা তাদের মাথায় নেই। না না, হয়তো তাদের মতো যার যার নীতি আদর্শ তার মতো আছে, তবে দেশটা তো 54 বছর স্বাধীন হয়েছে। 54 বছরে আমরা বলতাম বারবার অনেক সূচকে এগোচ্ছে, কিন্তু রাজনৈতিক সূচকে তো আমরা পিছাইছি, এটা তো ভাবতে হবে। সুতরাং ধরেন, আমার কথা হচ্ছে, একটা অভ্যুত্থান তো ঘটেছে, এবং একটা মানে আপনি চিন্তা করেন, একটা গণতান্ত্রিক দেশের নামে আয়নাঘর তৈরি হয়, বন্দিশালা তৈরি হয়, এটা ভাবা যায়? কোন জায়গায় ছিল কেস, বিরোধী দলের কেস, গুম, খুন, আয়নাঘর, এটা বিভৎস কাহিনী, বিভৎস। মুখ খুললেই অসুবিধা, এরকম একটা পরিস্থিতি, সেটার থেকে পরিত্রাণ পেয়েছে। রাজনৈতিক দলগুলো এটা রিয়েলাইজ করা উচিত ছিল। আরেকটা স্মরণ করে নিতে হয়, 52 সাল থেকে যত আন্দোলন বাংলাদেশে হয়েছে 24 সাল পর্যন্ত, সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা। এই জায়গাটা ছাত্রদের ভিতরে রিয়েলাইজেশনের অভাব হয়েছে। তারা কিন্তু মনে করছে এটা আমাদের বিপ্লব, আমাদের অভ্যুত্থান। এই জায়গাটাই সংকটটা তৈরি হয়েছে। যুব সমাজ এখন দেশের দায়িত্ব। এইখানে আমি আপনার একটা প্রশ্ন করি। আমরা ইদানিং বিএনপিকে খুব কড়া ভাষায় প্রশ্ন করছি, তাদের সমালোচনা করছি, আর কতগুলো কারণ আছে। আমরা এই টক শোতেই বলেছি যে বিএনপি কেন সবচেয়ে কঠিন প্রশ্নের সম্মুখীন হচ্ছে ইদানিং। কারণটা হলো, এটা একটি সবচেয়ে বড় দল, এবং ধরে নেওয়া হয় যে সুষ্ঠু এবং চমৎকার নির্বাচন যদি হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, এই কারণে তাদের দায়িত্বটা বেশি। আমার প্রশ্নটা হলো যে অনেকে এই ধরনের কড়া প্রশ্ন মেনে নিতে পারছে না, এটা একটা সমস্যা তৈরি হচ্ছে। আরেকটি হলো, এই বিশাল দল হিসাবে সে কি তার যথার্থ দায়িত্বটা পালন করতে পারছে বা করছে? বিএনপির অনেক সমালোচনা তৈরি হয়েছে সরকার বদলের পরে। ফ্যাসিস্ট সরকারের যে কাঠামো, সেই জায়গার ভিতরে কিছু কিছু জায়গায় ঢুকে পড়ছে বিএনপি, এই বিতর্কটা আছে। কিন্তু বিএনপিকে বিরোধী দল বানায় ফেলা হয়েছে। কারণ হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস খেয়াল করে দেখেন, একবার নিজে বলছে মুখ দিয়ে, জাপান থেকে, একটি দল ডিসেম্বরে শুধু নির্বাচন চায়, তারপরেই বৈঠক ডাকছে, 28টি দল অ্যাটেন্ড করছে। ইদানিং কিন্তু আমরা দেখছি যে জাতীয় ঐকমত্য কমিশনে যে মিটিংগুলি হচ্ছে, সেখানে কিন্তু উল্টো চিত্র দেখা যায়। সেখানে মনে হচ্ছে সরকারি বিরোধী দল, বিএনপি সরকারি দল, তারা যেটা মানবে সেটা না। আমি এর পরে বললো, একটি দল পতিত সরকারের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এতে কি বিএনপিকে টার্গেট করা হয়েছে না? অপোজিশনে দিয়ে এই সুযোগটাতে ছোটখাটো দল পেয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির বিপক্ষে আছে, উনি নিজে মুখ খুলে এটা না বললে হতো। তো আমি লক্ষ্য করছি ইদানিং, সেটা হলো যে বাংলাদেশের সমস্ত সংকটের মূলে রয়েছে দুটো গ্রুপ, এটা হলো ইউনূস সরকার আর এনসিপি, তাই তো? তাতে থাকবে। এনসিপি তো, এটা তো যতই বলেন সরকারের, দেখা যায় আগে বাংলাদেশ এখন মূল সংকট না, মূল সংকট না। সংকট একটাই, যে দেশটা চালাতে পারছে না, দায়িত্ব নিয়েছে, চালাতে পারছে না। আপনি বলেন তো দেখি, আপনি তো বয়স্ক বলো না, কোন ছাত্র আন্দোলনের ছাত্ররা এত বিতর্কিত হয়েছে? আমি তো বলবো যে 8টা জেনারেশন। এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে, মাঝে মাঝে আমার মনে হয়, অনেকের মনে হয় যে এই ছেলেরা এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দিয়ে বিরাট কোট আনকোট অন্যায় করে ফেলেছে। না, ব্যাপার তা না। ব্যাপারটা হলো, ছাত্রদের প্রতি জনগণের প্রত্যাশা ছিল অনেক। রাজনৈতিক দলগুলোর ফেইলার, আমার আপনার ফেইলার,
এই জন্য ছাত্ররা এই দেশটাকে নির্মাণের একটা অগ্রণী ভূমিকা নেবে, যেমন আন্দোলনে অগ্রণী ভূমিকা নিচ্ছে, এটা নেবে। কিন্তু ওনারা বিতর্কিত জড়ায় গেছে, এটাতে হতাশ হয়ে গেছে, সারা দেশ হতাশ হয়েছে জনগণ, তাদের প্রত্যাশা পূরণ হয় নাই। রাইট। এখন তারা সমালোচিত হচ্ছে, এই সমালোচনাটা কিন্তু জনগণ accept গত করতে পারছে না। 50 বছরে বা 54 বছরে রাজনৈতিক দলগুলো যত সমালোচনার মুখোমুখি দাঁড়িয়েছে, সম্ভবত এই তরুণরা তার চেয়ে বেশি হয়েছে। হুম। আপনার কি মনে হয়? না, বেশি তো তাদের নিজস্ব কারণে হয়ে এবং গেছে। একজন চাঁদাবাজ ব্যক্তিও এদেরকে চাঁদাবাজ বলে, হ্যাঁ। হাস্যকর ব্যাপার। শোনেন, এটা আপনার বাংলাদেশে আপনি আমার চেয়ে ভালো না, জানেন। যে চাঁদা দেয় তাও প্রমাণ করতে পারবেন না, সে স্বীকার করে না। যে চাঁদা নেয় সেও স্বীকার করে না। এটা একটা ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে। না, তারা যখন এদেরকে চাঁদাবাজ বলে, আমি এই পয়েন্টটা একটু বলেন না, না, ওইটাই বলতেছি। তাহলে কেমন আমি দেখায়? আমি বলতেছি ওই প্রত্যাশা। হুম। আমি তো চিনি আপনার চাঁদাবাজ। হুম। রনি যখন চাঁদাবাজি করে, ওর কাছে তো আমি প্রত্যাশা করছি। হুম। ও যখন চাঁদাবাজি করে, ওর পাশে আমি রুষ্ট হই। কিন্তু আমি যদি ওকে বলি তখন আপনি তো প্রতিবাদ করেন না। ভাই আপনি বলেন কেন, আমি বলবো না, প্রতিবাদ করে না, তা প্রতিবাদ তো হচ্ছে না। ধরেন আপনার মুখ দিয়ে না হলে আরেকজনের মুখ দিয়ে হচ্ছে, তো প্রতিবাদ বলছে না, বলছে তো যে আওয়ামী লীগের জায়গায় পুনর্দখল করছে তো বিএনপি নেতা কর্মী, এটা বলে তো আছে না গ্রুপ, বলে জি, তো জি, জি। বলে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যার কাছে প্রত্যাশাটা বেশি, রাইট, সে যদি অল্প অপরাধ করলে অল্প অপরাধ করলেও সেটা বড় হবে। রাইট, কারণ এই ছাত্রদের কাছে তো অনেক প্রত্যাশা করা হয়েছে, অনেক প্রত্যাশা। আপনি দেখেন তো, আমরা তো ছাত্র রাজনীতি করছি, আমরা তো ওই ছাত্র রাজনীতি করছি, আগে গাড়ির চাক্কার মতো ফুটো ভাষা ছিল, মাস্টারদের কাছে ফুটো ভাষা জি, জি। দিয়েছি। 1 টাকা সব 1 টাকা তো দেয়নি কেউ, জানে না। এই এখন আপনি দেখেন তো এই ছাত্ররা কি অবস্থা, আপনি দেখেন কি অবস্থা। এবং এদের বিরুদ্ধে যখন অভিযোগ আসে, হ্যাঁ, কোনো প্রমাণ নেই, আরেক জামালা। ওরাই ওদের অভিযোগ বলে তো। না, ওকে, ওরাও কিন্তু বলে। প্রমাণ নেই। যে যেমন ধরুন আপনাকে বলি একটা কথা, সেটি হলো আসিফকে সবসময় কন্ডেম করা হচ্ছে, তার পিএস এত টাকার মালিক হয়েছে, এটাকে লিঙ্ক আপ করে। কিন্তু কেউ এই কথাটা বলছে না যে আসিফ কিন্তু দুদকের বলছে যে তদন্ত করা হোক। এবং এই লোকটা আসিফ যদি নেগেটিভলি থাকতেন, তাহলে এই লোকটাকে যখন তদন্ত করা হতো তখন তো আসিফও ধরা খেত। না, কিন্তু উনির সাথে বাধা দেন নাই। এই প্রসঙ্গটা আসতেছেন শুধু ওই প্রসঙ্গ। ওই যে রনি বলছে না, কাঠামো রয়ে গেছে। দুদকও এখন কিন্তু সরকারের লাইনে যারা আছে তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিই। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সিনিয়র সাংবাদিক আজিজ। রেজাউল করিম রনি, রাজনৈতিক দলগুলো, পুরনো রাজনৈতিক দলগুলো, তারা সে পুরনো স্টাইলেই চলছে। এবং গত 10 মাসে আমরা সরকারের তীব্র সমালোচনা করলেন আমাদের আজিজ ভাই, এবং সরকার অনেক ব্যর্থতা রয়েছে নিঃসন্দেহে। প্রফেসর ইউনূস সরকার অ্যাক্টিভ সরকার হয়নি, প্রোঅ্যাক্টিভ হয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু গত 10 মাসে নতুন বয়ান তৈরি করতে পারেন। এবং আমরা ইদানিং লক্ষ্য করছি যে অনেক রাজনৈতিক দলের উপর যারা ভর করছে, নতুন নতুন বয়ান তৈরি করার চেষ্টা করছে, সে বয়ানগুলো সেই আওয়ামী লীগের বয়ান। উগ্রবাদ, মৌলবাদ, মব, এই সমস্ত শব্দ ওরা আমদানি করছে। এবং দুঃখজনক হল বড় রাজনৈতিক দলগুলোর নেতারা এই শব্দগুলোর প্রতিধ্বনি করছে। এখন সেই পুরনো বয়ানই যদি চলে, তাহলে এই যে 1400-1500 তরুণের জীবন গেল, 40,000-এর অধিক লোক আহত হলেন, চক্ষু হারালেন, কি হলো? দেখেন, এটা আমাদের সমাজের একটা বড় ট্র্যাজেডি যে আমাদের সমাজটা প্রচন্ড রকম বিভক্ত। কিন্তু আমাদের সমাজটা, আমরা যদি বলি মানে অভ্যুত্থানে একটা ঐক্যের সিম্বল, একদিনের ঐক্য দেখে আপনি যদি মনে করেন সমাজে ইস্পাত কঠিন ঐক্য তৈরি হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। এই যে আপনার এখানে ধরেন শাপলা শাহবাগের যে বাইনারিটা, এটা কি 2013 সালে তৈরি হয়েছে? না, এটা কিন্তু অনেক প্রাচীন।
মানে এখানে বাঙালি মুসলমানের সাথে আপনার বাঙালি হিন্দুত্ববাদী বাঙালি জাতীয়তাবাদের যে ফাইটটা ঝগড়াটা, এটা তো আমি মনে করি পাকিস্তান আমলের 47-এর সময় থেকে আপনার জি, টান জি। দিতে হবে। আপনি যদি হিস্ট্রি ধরে দেখেন, এটা যদি আরেকটু পিছনে যান সেটা হলো বঙ্গভঙ্গ থেকে শুরু, আরো হ্যাঁ আমি বলতেছি হিস্ট্রি দেখলে এটা- আনুষ্ঠানিকভাবে হ্যাঁ। বঙ্গভঙ্গ থেকে শুরু। ফলে এখানে আমাদের এখানকার মুসলমানরা আবেগপ্রবণ, যে কারণে তারা ধরেন তাদের অধিকার এর চেয়ে আবেগের মাধ্যমে বেশি বহিঃপ্রকাশ করে, এটাকে অনেকে দুর্বলতা আকারে দেখেন। হ্যাঁ, কিন্তু এদেরও এবং এদেরকে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী নাগরিক করে রেখে দেওয়া হয়েছে আপনার দীর্ঘ সময় ধরে, কারণ এটার যে কাঠামোটা, এই জন্য বারবার বলা হচ্ছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার সরকার পরিবর্তন হইলেও ক্ষমতার কাঠামো যেটা থেকে যায়, সেই ক্ষমতার কাঠামোর মধ্যে দেখবেন সবসময়ই একটা এলিট গোষ্ঠীর হাতে ক্ষমতাটা করা মানে কবজাবদ্ধ থেকে যায়। মানে আপনার এই যে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, নন পলিটিক্যাল এলিট, পলিটিক্যাল এলিট, কালচারাল এলিট, হ্যাঁ, এইখানে তখন আপনার তারা পাওয়ারটা ক্যাপচার করে তারা খুব দ্রুতই যেটা ধরেন ইমোশনাল আবেগী বা কোনো কোনো ক্ষেত্রে ফ্যানাটিক জনগোষ্ঠী, তাদেরকে অনেক উগ্রবাদী আকারে হাজির করে দেখায় যে আমার কাছে এই ক্ষমতাটা থাকলে নিরাপদ, না হলে এটা উগ্রবাদের হাতে চলে যাবে, তোমার সর্বনাশ করে ফেলবে। কিন্তু ওই উগ্রবাদ যাকে বলছেন আপনি, যে ফ্যানাটিক, তার ক্ষমতার ব্যাপারে কোনো আগ্রহই নেই। আগ্রহ নেই মানে কেউ বুঝেই না ক্ষমতা জিনিসটা কি। ফলে আপনি এখানকার ইসলামিস্টদের যদি ক্ষমতা দেন, চালাইতে পারবে না দেশ, আমি লেখা দিচ্ছ চালাইতে পারবে না দেশ, কারণ মডার্ন স্টেট মেকানিজমের সাথে এটা রান করার ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই বা চিন্তা নাই। চিন্তা নাই। সে কথা বলে থিওলজির মধ্যে থেকে। ফলে আপনাকে এই জন্য একটা গণতান্ত্রিক ধারা লাগবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া লাগবে যেখানে ফেথ ফ্রিডমটা নিশ্চিত হবে, রাইট। যেখানে একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান এসে সে মনে করবে যে না, আমি নাগরিক আকারে ট্রিট হচ্ছি, আমি হিন্দু মুসলিম খ্রিস্টান আকারে ট্রিট হচ্ছি না। এই যে এরকম একটা যে জায়গা, এই জায়গাটা তৈরি করার জন্য একটা ইনসাফ ভিত্তিক জায়গায় আপনাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমরা বলতেছিলাম যে রাষ্ট্রটা হইতে হবে ভ্যালু বেসড। এখন ভ্যালু বেসড রাষ্ট্র আপনি করবেন কি দিয়া? পার্সন উইথ ভ্যালুস, মানে যে ব্যক্তিরা, যে আলাপটা এতক্ষণ ধরে হইলো এখানে, যে ব্যক্তিগুলো পার্সোনাল জীবনে ভ্যালুস ধারণ করে। এখন আপনি ময়লা দিয়ে তো ময়লা সাফ করতে পারবেন। একটা চোর যদি ডাকাতের বিচার করে বা একটা ডাকাত যদি চোরের বিচার করে, তাহলে অবস্থা আরো খারাপ হবে। তো ফলে এই জন্য আপনার আমাদের পুরো সমাজের কাঠামোর মধ্যে আপনি দেখেন এখানে এনসিপি নিয়ে যে আলাপটা হচ্ছিল, সমস্ত দায় দায়িত্ব তো এনসিপির না, সমস্ত দায় দায়িত্ব তো ছাত্ররা না, এবং সমস্ত দায় দায়িত্ব সরকারেরও না। এবং এই সরকারটা কি, এই আলোচনা আগেও করছি, এই সরকারটা কিন্তু সর্বদলীয় সরকার। ফলে এই সরকার যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতাটা পলিটিক্যাল দলগুলোকে সমান ভাগ করে নিতে হবে। হ্যাঁ, কারণ এখন তার বিরোধী দল বলে কিছু নেই, সবই আধা সরকারি দল, এটাও আমরা আগে বলছি। তো তাহলে এই আধা সরকারি দলগুলো সবাই সরকারি স্টেক আছে। এখন মুশকিলটা হয় কি, যখন যেই দলের দিকে সরকার ঝুঁকে, সেই দল বলে সরকার নিরপেক্ষ আছে, যেই দল অসন্তুষ্ট হয় সরকার নিরপেক্ষতা হারাইছে। ইদানিং আমরা লক্ষ্য করছি প্রফেসর ইউনূসের সমালোচনা কিন্তু বিএনপির লোকজন কম করছে। হ্যাঁ, জামাত বেশি করছে। হ্যাঁ, জামাত, এনসিপি আরো বেশি, এনসিপি আরো বেশি। তার মানে কি হয়, এটা লন্ডন বৈঠকের আপনার লন্ডন বৈঠকের প্রভাব হইতে পারে। তারা মনে করছে তাহলে বিএনপির সাথে সরকার ঘনিষ্ঠতা এক ধরনের বেড়ে গেছে, তো ফলে আমরা একটু বিমাতা চলবে। এখন এই যে এইটা হলো কি, গরিব ফ্যামিলিতে একাধিক সন্তান থাকলে সন্তানরা যেরকম বঞ্চিত ফিল করে, আমাদের রাজনৈতিক পরিষদটা অনেক এরকম হয়েছে। এখন এইখানে আপনারা কিভাবে আপনি এটা সলিউশন করবেন? সলিউশন একটু ডিফিকাল্ট, কিন্তু অসম্ভব না। সেটা হলো যে অভ্যুত্থানের পরে আপনি শুধু জনগণকে বলছেন, পলিটিক্যাল পার্টিকে বলছেন যে দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করেন, আমরাও বলছি অনেক যে দায়িত্ব পালন করেন, কিন্তু অধিকারহীনভাবে মানুষ দায়িত্ব পালন করতে চায় না। আগে আপনার তার ইমিডিয়েট অধিকারটা ফিরাই দিতে হবে। মানুষ কি আসলেই সামাজিকভাবে ভালো আছে, অর্থনৈতিকভাবে ভালো আছে, সাংস্কৃতিকভাবে ভালো আছে? যে মেয়েটা ধরেন শাহবাগী, যে ছেলেটা ধরেন শাহবাগী, কালচার চর্চা করতে চায়, সেইটা করার তার রাইট আছে, সেইটার কনফিডেন্স আপনি ডেভেলপ করে দেন। কিন্তু ওইটাকে মেইনস্ট্রিম করার মধ্যে দিয়ে সমাজে যেভাবে ফ্যাসিবাদের হাতিয়ার আকারে পরিণত করেছে, সেটার বিরুদ্ধে তো আপনার অভ্যুত্থান হয়েছে। এইবার আপনি তাকে আপনি ঠিক করবেন কিভাবে? সমাজে তাকে তো জায়গা দিতে হবে, পুনর্বাসন করতে হবে, তাহলে তার সাথে একটা ডায়লগ লাগবে আপনার। সেই ডায়লগের পরিবেশটা আপনি যেটা বললেন, সেই বয়ানটা তৈরি করছে না, বরং তাদের বয়ানটাকেই এখানে মেইনস্ট্রিম করা, মূলধারা করার দিকে নিয়ে যাচ্ছে। ফলে আপনি ফ্যাসিবাদ বিরোধী হইলেন, আপনি স্বৈরাচারের বিরুদ্ধে অভ্যুত্থান করলেন, কিন্তু আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুসিভ বয়ানগুলোকে ধারণ করে বা ফেথ ফ্রিডমকে ধারণ করে, এখানে একটা ইসলামিস্ট থাকবে, হিন্দু থাকবে, শাহবাগী থাকবে, হ্যাঁ, এই যে সমস্ত ফেথ ফ্রিডমের একটা জায়গায় আপনি না দাঁড়াইয়া আপনি এখানে আবারও সেই মুখ চিনে আচরণ করছেন, আবারও আপনি এক ধরনের ন্যারেশনের দিকে আপনি পক্ষপাতিত্ব করছেন এবং অন্যান্যদেরকে আপনি নানাভাবে ট্যাগ করছেন। এই অবস্থাটা যেটা করছেন, নাগরিকদের মধ্যে হতাশা, নিরাপত্তাহীনতা এবং একটা
এই পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি করছে। ফলে এই অ্যাংজাইটিটা যদি ফেল করে এবং অভ্যুত্থানের দায় দায়িত্ব তাহলে কোথায় গিয়ে বর্তাবে সেটা আমাদের একটু বুঝতে পারতে হবে। দেখেন এখানে পলিটিক্যাল পার্টিগুলোর উপরে 15 বছরে মানুষের কিন্তু কোনো আস্থা ছিল না। যদি আস্থা থাকতো তাহলে যখন বিএনপি জামাত ট্যাগ মানে সাব্যস্ত করে বা ট্যাগ দিয়ে আওয়ামী লীগ পিটাইয়া মারছিল, অবর্ণনীয়ভাবে গুম করছিল, অত্যাচার চালাচ্ছিল, মানুষের তো রাস্তায় নেমে আসার কথা ছিল। কিন্তু মানুষ বিশেষ করে পার্টিকুলার মিডল ক্লাস মনে করছে আচ্ছা বিএনপি জামাত মারতেছে মারুক, আমার কি, আমি বরং ঘুষ দিয়ে একটা সরকারি চাকরি নিয়ে ভালো থাকি। বিসিএস এর প্রতিযোগিতায় নেমে গেছিল, হ্যাঁ, এবং ইউনিভার্সিটিগুলো হয়ে গেছিল বিসিএস কোচিং সেন্টার। এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, যেই কারণে বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন দিতে হইলো। 150 উপর শিশুই মারা গেছে। এটা পৃথিবীতে বলেন তো গাজা স্ট্রিপ ছাড়া আর কোন দেশে এত অল্প সময়ে এই ঘটনা ঘটে? ফলে অভ্যুত্থান নিয়ে তো আমাদের গর্ব করার কিছু নাই। একটা জিনিস আমরা কেন বুঝি না, অভ্যুত্থানের 1 বছর পরে এটা আমাদের কালেকটিভ ফেইলিওর, যে আমরা কালেকটিভ ফেইলিওর যে আমরা আমাদের সন্তানদের সেভ করতে পারি। এখানে অমিত সম্ভাবনাময় ছেলে মেয়ে ছিল, তার জীবন আপনি বিকশিত করতে পারেন। আপনি জানেন এটা সিভিলাইজেশনাল লস। একটা ছেলে তো আইনস্টাইনের চেয়ে জ্ঞানী হইতে পারতো, এখানে যেগুলি খেয়ে মারা গেছে। হু নোজ, আপনি তার জীবন প্রোটেক্ট করতে পারেন না। যে সমাজে শিশু নারীদের নিরাপত্তা থাকে না, সেটা কি মানুষের সমাজ হইতে পারে? ফলে আপনি এখন গর্ব করেন অভ্যুত্থান নিয়ে, এত এত প্রোগ্রাম নামান, লজ্জা করে না? একসাথে হতে পারেন না? হ্যাঁ, এটা কি গর্বের বিষয়? আপনার 54 বছরের এমন একটা ব্যবস্থা, আপনি আপনার বাচ্চাদের সেভ করতে পারেন না। সেটা হাসিনা মারুক আর যেই মারুক, আপনার সিস্টেমের মধ্যেই তো এই জীবনটা আপনার হারাইতেছে। অপূরণীয় ক্ষতি। এটা শুধু তার বাবা মার লস না, এটা সিভিলাইজেশনাল আপনার লস। এটা বুঝতে পারতে হবে আমাদের। ফলে এখন আপনি এটা এই লসের মধ্য দিয়েও একটা বিপুল জনগোষ্ঠী, 5 কোটি 5.5 কোটি জনগোষ্ঠী, যারা বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে দাঁড়াইছে, যারা কোনো দলকে ট্রাস্ট করে নাই, কিন্তু এই অভ্যুত্থানের এজেন্ট তারা এই কর্তা সত্তার অংশ, যারা একটা প্যারাডাইম শিফটের মতো ঘটনা ঘটাইছে। আপনার এনসিপি ফেল, বিএনপি ফেল, জামাত ফেল এবং পুরো পলিটিক্যাল পার্টি ফেল, এই সরকার ফেল। কিন্তু এই যে অংশটা, যাদের একটা রাজনৈতিক চৈতন্য, একটা অভ্যুদয় ঘটে গেল। এবং দেখেন এই যে আজিজ ভাই ঠিকই বলছে যে অনেক তো ছাত্র আন্দোলন হয়েছে, আর কোনো ছাত্র আন্দোলনের তো ছাত্রদের তো পার্টি করার দরকার পড়ে নেই। তাহলে এই ছাত্ররা যে পার্টি করলো, কেন করতে গেল? এইটাও রাজনৈতিক যে আপনার ধারা, তার প্রতি আস্থাহীনতার জন্য সে বাধ্য হয়েছে করতে। ফলে এইটাও যদি ব্যর্থ হয়, মানে ধরেন এনসিপির কথা বলছি, এটাও যদি ব্যর্থ হয়, কিন্তু অভ্যুত্থানের এই যে হিউজ ফোর্স, নির্দলীয় এবং সর্বদলীয় ফোর্স, কিন্তু পলিটিক্যালি যার একটা কনসাসনেস তৈরি হইলো, একটা চৈতন্য তৈরি হইলো, সে তো বসে থাকবে না। সে তো জেনে গেছে বন্দুকের সামনে দাঁড়াইলে বন্দুকলাকে ফালাই দেওয়া যায়। ফলে তখন যে পলিটিক্যাল এংজাইটিটা তৈরি হবে, সেটা আমি শুধু রক্ষী বাহিনী এবং গণবাহিনীর সিমটম মনে করাই দিতে চাই, ইতিহাসটা মনে করাই দিতে চাই। এই জনগোষ্ঠীটা, এটা এখনো জেনজি, এখনো অ্যাডোলেসেন্ট, এখনো কিশোর, 5-7 বছর পরে যখন যুবক হবে, যখন দেখবে যে আমি এইভাবে জীবন দিয়া একটা ক্ষমতা কাঠামোর পরিবর্তন করে, হ্যাঁ, আমি যখন দেখলাম যে রাষ্ট্রটা আমি চাইছিলাম সেটা তো আমি পাইলাম না, তখন কিন্তু সে একটা ব্রুটাল পলিটিক্যাল স্ট্রাগলে নামবে। সেইটার দিকে নজর রেখে রাজনৈতিক দলগুলো রাজনীতি ঠিক করতে হবে। হ্যাঁ, আপনি এখন কি অবস্থা আছে, এটা ঠিক আছে, অভ্যুত্থানের পরে একটু কেওয়াটিক অবস্থা থাকে, পৃথিবীর সব দেশেই থাকে। এটা নিয়ে আমরা মনে করি, সমালোচনা করি আমরা কনস্ট্রাকটিভ হওয়ার জন্য, যাতে এগুলো খুব দ্রুত মিনিমাইজ করা যায়। কিন্তু সেটা না করতে পারলেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মূল প্রবলেমটা হইলো এই যে অভ্যুত্থানের ইনটেক্ট ফোর্স, 5 কোটি জনগোষ্ঠী, এটা সোলজার, 5 কোটি সোলজার, এগুলো সব মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে জয় করা, ভয়কে জয় করা জেনারেশন। আপনার এর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। এখানে আহত নিহত এদের কথা তো আনলামই না লাপে। হ্যাঁ, এগুলো তো আছেই। এই যে 40,000 আহতের কথা বললেন না, এর সাথে তো আরো 40 লাখ বন্ধু বান্ধব আছে, এরা তো মানে ফ্রন্ট লাইনার যারা ফাইট ব্যাক করছে। ফলে এটা তো একটা যুদ্ধের ময়দান ছিল। আপনি অভ্যুত্থানটা, আপনি তো মাঠে তো ছিলাম আমরা, এটা কিন্তু আওয়ামী লীগকে ফাইট ব্যাক করে ফালাইতে হয়েছে। আওয়ামী লীগ তো মাইরা প্রত্যেকদিন লাশ ফালেও তার ক্ষমতায় থাকতে আপত্তি ছিল না। ফলে আপনি কি ফাইট ব্যাক করে তাকে মাঠ থেকে তাড়াইছেন, তারপর না সে পালাইছে। ফলে ফুল সিনারিওটা তো আপনাকে দেখতে হবে। এটা একটা রক্তাক্ত যুদ্ধ ছিল। পোলাপান শুধু অস্ত্র খুঁজছে। আপনার 17 তারিখে যখন এরকম কিলিং শুরু হইলো, 20 তারিখের পর থেকে আর কিচ্ছু খুঁজে নাই তারা। আপনি সমর্থন দেন না দেন সেটা খুঁজে না, বলছে অস্ত্র দেন। ফলে যুদ্ধের জায়গায় চলে গেছিল এটা একটা। তো সেখানে আপনার এখন যদি আপনি তাদেরকে, জনগণকে এই অধিকার দেওয়ার দিকে মনোযোগ না দিয়ে শুধু বারবার এই দায়িত্বের কথা মনে করায় দেন, তাহলে পুরো ব্যবস্থা মুক্তপ্রায় পড়বে। ফলে এখন যেটা দরকার, আপনার এই যে অভ্যুত্থানের ঐক্যটা, যেটা 5 তারিখে আপনি দেখছেন সর্বদলীয় এবং নির্দলীয়,
সেইটাকে আপনি যত বেশি পারেন সামাজিকীকরণ করেন, জি। একটা সমবায়ের ভিত্তিতে একটা রাষ্ট্র গড়ে তোলেন, আপনার রাষ্ট্র গঠন করতে হবে, আপনার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারতে হবে। এবং এখানে রাজনীতিটা কি হবে সেটা আমরা বারবার বলছি, এখানে রাজনীতিটা যখন যে দল ক্ষমতায় যায় রাষ্ট্রটা তার বাপদাদার সম্পত্তি হয়ে যায়, ওই মডেল থেকে আপনি বের হন, বের হয়ে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র করেন। আমার ধরেন আমি একটা দল করি, এই দল কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় যাবে না, কোনো সমস্যা নেই, আমি যেন সেফ থাকি, আমি যেন রাষ্ট্রের কাছে আমার যে দাবি দেওয়া অধিকার এগুলো যেন সবকিছু ঠিক মতো পাই, এরকম একটা ব্যবস্থা আপনি তৈরি করেন। তাহলে আপনার পলিটিক্স যেটা হবে এটা হলো ন্যাশনাল বিল্ডিং বা জাতি বিকাশের পলিটিক্স হবে। এর বাইরে আপনারা দলদারি করে, হ্যাঁ, নিজের দল নিজের দলের গুন্ডা পান্ডাদের পকেট ভারী করা, আরেক মাফিয়া তন্ত্র অন্যভাবে তৈরি করা, এই মডেল কিন্তু প্রতিরোধের মুখে পড়বে এবং সেটা ব্রুটাল প্রতিরোধের মুখে পড়বে। এম এ আজিজ, আপনি জানেন যে 1 জুলাই বিএনপি একটি সমাবেশ করেছে এবং গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শিরোনামে, এবং সেখানে তারেক রহমান সহ সিনিয়র নেতারা সবাই বক্তব্য রেখেছেন। সেখানে একটি বার্তা দিয়েছেন এবং বক্তব্য রেখেছেন, সেটি হলো বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন। উনি এমন কিছু কথা বলেছেন যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যে গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেছেন যে কোনো মূল্যে এই রক্তস্রোত মায়ের অশ্রু দ্বারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। তারপরে উনি দাবি জানিয়েছেন যে জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ডে দ্রুত বিচারের ব্যবস্থা, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি যে ইদানিং রাজনৈতিক বিভিন্ন সমাবেশে যে উপলক্ষ যাই হোক না কেন, সবাই তার দলীয় বিষয়টাই সামনে নিয়ে আসে। কিন্তু আমরা দেখলাম যে খালেদা জিয়া যথারীতি দলীয় কোনো বক্তব্য দেন নাই। উনি মূলত জাতির পুনর্গঠনের কথাই বলেছেন এবং উনি বলেছেন যে ফেসিবাদের পতনে নতুন একটা বাংলাদেশ সৃষ্টির সুযোগ হয়েছে। এই মুহূর্তে আমরা যখন কোনো সংকটে পড়ে যাই রাজনৈতিকভাবে, অনেকে বলে খালেদা জিয়া আছেন তো, যেহেতু উনি শারীরিকভাবে অসুস্থ হলো, মস্তিষ্ক ওনার সচল, উনি যখন আছেন একটা সমাধান হবে। আমরা জানি যে লন্ডন বৈঠকটা মূলত নেপথ্যের যে প্রধান ভূমিকা পালন করেছেন উনি। আমরা টোটাল ঘটনা পরম্পরাও জানি। উনি না থাকলে এই মিটিংটি হয়তো শেষ পর্যন্ত হতো না। এখন এই যে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এখনো তো রয়েছেন, তার বক্তব্যের সঙ্গে আমরা বিএনপি অন্যান্য নেতাদের বক্তব্য বা অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যের কোনো মিল নেই। কেউ দেশ জাতি এই গণঅভ্যুত্থানের যে চেতনা কেউ কথা বলছেন, কিন্তু খালেদা জিয়া ঠিকই 1 জুলাইয়ের তার যে ভাষণে একদম পরিষ্কার করে দিয়েছেন। উনি বারবার একটা কথা বলেন যে নতুন বাংলাদেশের একটা সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে উনি জাতীয় ঐক্য, যারা ফেসিবাদ বিরোধী ছিলেন তাদের সব ঐক্যটা কামনা করেন। এই যে বেগম খালেদা জিয়ার এই ভূমিকাটিকে আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, সিনিয়র গণমাধ্যম কর্মী হিসেবে কিভাবে দেখবেন? না, দেখেন, রাজনৈতিক অঙ্গনে কিন্তু খুব চরম উত্তাপ চলছিল। জি, লন্ডন বৈঠকটা উনি মিডিয়েট করছেন, এটা হয়েছে। তারপরে কিন্তু একটা স্থিতিশীলতা, একটা রাজনৈতিক শান্ত আবহাওয়া তৈরি হয়েছে। মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল রীতিমতো। এখন আবার অনৈক্য যেটা বললেন, অনৈক্যটা তৈরি হয়েছে কিন্তু যতই বলেন দলগুলো। এই মুহূর্তে একমাত্র স্টেটমেন্টস উনিই আছে বাংলাদেশে, এটা প্রমাণ হয়েছে। আপনি যেটা বললেন যে তিনি বিএনপির পক্ষে বলতে পারতেন, তিনি তো বিএনপির এখনো চেয়ারপারসন, বলেন নাই তো, কোনো দলীয় বক্তব্য রাখেন। উনি জাতির উদ্দেশ্যে যে কাজটা করা দরকার সঠিক কাজটাই বলেছেন। আমার বক্তব্য এই জায়গায় যে এই যে রাজনৈতিক দলগুলো নিজস্ব এজেন্ডা নিয়ে ইলেকশন সামনে হবে, ইলেকশনে কে কিভাবে জিতবে এটা যখন প্রধান এজেন্ডা হয়ে গেছে, তখনই দেখেন যার যার মতো এজেন্ডা নিয়ে নেমে গেছে রাস্তায়। এই বিভক্তিটা তো আবার যে আমাদের যে বললাম যে সরকারি কাঠামো আছে, ওই কাঠামো থেকেই যখন বিভক্তি দাঁড় করছেন, এটা সরকারে গেলেও তো একই থাকবে, পার্থক্য থেকে হবে না। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তত পক্ষে 3-4টা বার 5 বছর করে সরকার যদি বদল হয়, সেখানে যদি গণতন্ত্র মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, আইনের শাসন সুশাসন নিয়ে যদি 3-4 বার সরকার পরিবর্তন ঘটে, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে নাই যে 1 বছর 2 বছর কালচারাল বিপ্লব করে মনোজগৎ সব পরিবর্তন। 54 বছরে আপনার মনোজগৎ আমার মনোজগৎ পরিবর্তন হয়েছে না। এটা চেঞ্জ না হলে কি সমাজ তৈরি হবে? সবাইকে দিয়েই তো সমাজ তৈরি হবে। তো এই জন্যই বলছি যে অন্তত পক্ষে 3-4টা মেয়াদ কিন্তু আমাদের
ঐক্যবদ্ধ জাতির অন্ততপক্ষে দেশ এবং জনগণের জন্য একটা স্পিরিট কিন্তু থাকতে হবে। Right. জাতীয় ইস্যুগুলোতে Right. ঐক্যমত থাকতে হবে। আপনার পার্টি থাকে, পার্টির আদর্শ থাকবে, নীতি থাকবে। যেমন এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, এটা তো ধীরে ধীরে আগাচ্ছিল। আমার ধারণা একটি জায়গায় যায় সব দলেরই তো আলাদা আদর্শ আছে। এখন আপনি বলেন তো দেখি, বিএনপির আদর্শের সাথে কি জামাতের আদর্শ মিলবে? 100 ভাগ যদি এক করে দেন তাহলে তো পার্টি একটা হওয়ার কথা। এখন ধরেন বিএনপি বা জামাতের আদর্শের সাথে বামপন্থীর আদর্শ মিলবে? ওরা তো সমাজতন্ত্র। সংকটটা তৈরি হয়েছে কি, খালেদা জিয়া যেভাবে দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেন না, কিন্তু সবাই কিন্তু দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করে, দেশটাকে সামনে রাখছে কম। না, এটা দলীয় একটা সংকট তৈরি হয়েছে, ধরেন- আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। হ্যাঁ, ধরেন কিছু নেতা কর্মী তার দলীয় দল তো আগাইতে হবে, দল তো বড় কিন্তু করতে হবে। প্রবলেম হয়েছে দেশের কিন্তু চেয়ে দল বড় আমার হলে বলতে চাই- বা দলের চেয়ে ব্যক্তি বড় হলে কিন্তু সংকটটা হ্যাঁ, তৈরি হয়। আমার কথা হলো যেটা দেশীয় ইস্যু, জি, জি। ন্যাশনাল ইস্যু, জাতীয় ইস্যু হুম। এবং দেশ এবং জনগণের ইস্যু, সেখানে ঐক্যবদ্ধ সবার থাকা উচিত, যেটা এখন হচ্ছে না। তো এই জন্য আমি বলছি যে ঐক্যমত্য কমিশনে যে জায়গায় আসে, আমি বলবো আলী রাহাত সাহেব যে বলছে, তিনি কিন্তু অনেকটা বলবো যে হতাশাই প্রকাশ করছে যে ঐক্যমত হচ্ছে না। আমি বলছি সবগুলো দলের নীতি আদর্শ তো এক না, সবকিছুতে একদম একমত হবে এই আশাটা করাও ঠিক না। এখানে একটা প্রবলেম তৈরি হয়েছে কি জানেন, আমরা এটা খুব ক্লোজলি ফলো করছি এই সংস্কারের বিষয়টা। মানে এখানে প্রধান বিরোধী দল ওনারা ভাবছে যে ওনারা আর কখনো বিরোধী দলে থাকবেন না, কিছু কিছু সংস্কার করলে যে বিরোধী দলের সুবিধা হবে নিজেরই, সেটা কেউ ভাবছে না। অথবা যারা এই মুহূর্তে ক্ষমতা যেতে পারছে না, তাদের চিন্তাটা কেমন জানেন, যে সরকার যেই যাক না কেন তাকে কোনো সুযোগ দেওয়া যাবে না। এই না। সংকটটা তৈরি হয়েছে, এটা অদ্ভুত ব্যাপার। না, তিনটা ইস্যু। একটা হলো বিএনপির ভিতরে আসছে যে তারা ইলেকশন হলেই সরকারে যাবে, এবং দীর্ঘমেয়াদে থাকবে, আর অনেক দিন শোনেন, থাকবে, এর মধ্যে চিন্তা চলে আসছে। অন্য দলগুলো ভাবছে এটারে আটকায়া বন্দি করে পাঠাও সরকার, হ্যাঁ, বন্দি করে পাঠাও, বন্দি করে হ্যাঁ, পাঠাও। যাতে নড়াচড়া অর্থাৎ করতে না দুইজনের পারে। অ্যাটিটিউডই ঠিক না, ঠিক না, রাইট, ঠিক না। ঠিক না, আমি সেটাই আপনার বললাম। সরকারকে তো চালাইতে দিতে হবে, হুম। সরকারে যেই যাক। হ্যাঁ, প্রথম দিকে ইনিশিয়ালি দেখেন জামাত ভাবছিল যে ইসলামিক দলগুলোকে একসাথে নিয়ে আমি ক্ষমতায় চলে যাব। হ্যাঁ, আর বিএনপি যেহেতু সামর্থ্য, আমি বলছি, বারবার বলছি যে দেখেন 17 বছর 111 সহ 17 বছর, এখন আরো যদি যোগ করে আরেক বছর, ধরেন 18 বছর বিএনপি ক্ষমতায় নেই। আবার দেখেন এই 17 বছরে এত নির্যাতন, একটি সমর্থক কিন্তু চেঞ্জ করে নেই, অবস্থান চেঞ্জ করে নেই। সরকারে যিনি আছেন তিনি তো অন্তর্বর্তীকালীন, তার দায়িত্ব যাতে এই বিভেদটা সৃষ্টি এখানে কিন্তু না হয়। আরেকটা প্রবলেম তৈরি হচ্ছে ইদানিং, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেই পুরনো রাজনৈতিক অঙ্গনের মধ্যে। যেমন আমরা এখানে আলোচনা করলাম যে খালেদা জিয়ার সামনে আছেন, উনি সব সমস্যার সমাধান করবেন। কেউ কেউ বলছেন তারেক রহমান উনি ফাইনাল ডিসিশনটা দিবেন, এরকম একটা আলোচনা হচ্ছে না। খালেদা জিয়ার ব্যাপারটা একেবারে আলাদা, উনি এখন আমরা বলি জাতীয় অভিভাবক হিসেবে উনি বিরাজমান রয়েছেন। হ্যাঁ, কিন্তু সেই পুরনো সিস্টেমই দলের অন্যান্য নেতা বা স্থায়ী কমিটির বা কেন্দ্রীয় কমিটির যে এদের কোনো ফাংশনাল নাই, একজনই সিদ্ধান্ত নেবেন, সেই তো পুরনো কালচারে ফিরে আসলো, লাভ কি? এইটা সময় দিতে হবে আপনাকে। সবাই যদি ন্যাশনাল ইস্যু এবং জনগণের ইস্যুতে একমত থাকে, এবং আপনি যেটা বলছেন বেগম খালেদা জিয়া যদি অভিভাবকের মতো এই ক্রাইসিস মুহূর্তে ভূমিকা গ্রহণ করে, আমার মনে হয় 3-4টা ইলেকশন সরকার এইভাবে চলতে হবে। তাছাড়া হঠাৎ করে হুইসেল দিয়ে এটা ঠিক করতে পারবেন না। আইনি কাঠামোর ভিতরে আইনে এই সংস্কার করেও আপনি করবেন না। কালচারাল যদি আপনি বলেন তো দেখি, ব্রিটেনে রাজা আছে, সরকার ভেঙে দিতে পারে, সে লিখিত কনস্টিটিউশন নাই, দেশ তো চলতেছে। এটা বিকজ অফ তাদের ইনস্টিটিউশন হিসাবে ডেমোক্রেসিতে দাঁড়ায় গেছে। হ্যাঁ, আমেরিকাতে তো বলেন তো দেখি, এই যে আমাদের যে সব সরকার নিয়ে যেসব করছে, হয়েছে আমেরিকাতে, একটা স্টেটে একটা যদি ভোট বেশি পায় সব কাউন্সিল সিনেট নিয়ে যায়, তো তারপরে তো ফাংশন করতেছে। সুতরাং আমার কথা হচ্ছে যে দেশের এবং জনগণের প্রতি মমত্ববোধ এবং একটা গণতান্ত্রিক সংস্কৃতি মানুষের ভিতরেও ডেভেলপ করতে হবে। রাজনৈতিক দলগুলো তো মানুষ নেই। এই প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
বোঝে অর্থনীতি। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। রেজাউল করিম রনি, জুলাই ঘোষণাপত্র এখন পর্যন্ত আলুর মুখ দেখল না। আমরা ধারণা করেছিলাম যে জুলাই শুরু হওয়ার আগেই এই ঘোষণাপত্রটি তৈরি হবে, কিন্তু আমরা সরকার বলছে খুব দ্রুত হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। আমাদের এম এ আজিজ সরকার অনেক সমালোচনা করেছেন, কিন্তু জুলাই সনদপত্র বা ঘোষণাপত্র যেটা বলছি সেই ব্যাপারে সরকার যে নীরব, এই বিষয়ে আজিজ বাইরে কখনো কিছু বলেন না। কিন্তু এই ঘোষণাপত্রটা হওয়া উচিত ছিল নানান কারণে, আমরা জানি কি কি কারণ। এনসিপি 1 জুলাই একটি সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে তারা ঘোষণাপত্র টালবানা শুরু করেছে সরকার, এবং তারা ঘোষণাপত্র দরকার হলে ঢাকা সমাবেশ করে তারা নিজেরাই ঘোষণা করবে। এই যে জুলাই ঘোষণাপত্র সরকার কেন করলেন না? 5 তারিখের পরে রাজনীতিটা কি হবে এটা রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে গুলাই ফেলে আমার মনে হয়। 5 তারিখের পরে আপনার 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার দরকার নেই, কারণ এখানে রাজনীতি বলতে যেটা ছিল সেটা হলো আওয়ামীতন্ত্র, আর কোনো রাজনীতি তো বিকাশই হয়নি। না, বিএনপি একটা আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় রাজনীতি করতে করতে ক্লান্ত। কারণ হলো আপনার একটা বিএনপি লিবারাল ডেমোক্রেটিক পার্টি, তাকে সবসময় আপনি মাপছেন কি দিয়া? একটা ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টির স্কেল দিয়া, আওয়ামী লীগের সাপেক্ষে তাকে মাপছেন। এই জন্য তাকে গান্ধীবাদী মনে হয়েছে, ঈদের পরে আন্দোলন মনে হয়েছে। ভাই, ও তো মাসেল পাওয়ার ভিত্তিক রাজনীতি করে না, জনগণের ভোট ছাড়া তার কিছু নাই তার ক্ষমতায় যাওয়ার। লিবারাল ডেমোক্রেটিক পার্টির আদর্শই এটা, সে বড় জোর মানববন্ধন করবে, প্রতিবাদ সমাবেশ করবে, এই এতটুকু। কিন্তু অভ্যুত্থান রেভলিউশনারি স্কেলের একটা বিপ্লবী কর্মকাণ্ডের পার্টি এটা না। হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা পরিষ্কার। সো এখন তারপরও আওয়ামী লীগ এমন একটা জায়গায় চলে গেছিল যে নেগোসিয়েশনের কোনো জায়গা সে রাখেনি, শক্তি প্রয়োগ করে তাকে গণঅভ্যুত্থানের মধ্যে উৎখাত ছাড়া আর কোনো পথ সে খোলা রাখেনি, যে কারণে এদিকে যাইতে হয়েছে। তো এদিকে যাওয়ার মধ্যে দিয়ে পার্টি নিজেও তার লিবারাল ডেমোক্রেটিক ভ্যালুজ এবং অভ্যুত্থানের পরে তার যে একটা রেডিক্যাল ভাইব, এই দুইটার মধ্যে যে কম্বিনেশনের ক্রাইসিস, সেটা কিন্তু তৈরি হয়েছে ইন্টারনালি, এটা পার্টির মধ্যে তৈরি হয়েছে, এবং এটা তৈরি হওয়া খুব স্বাভাবিক। ফলে এখন একটা রাজনীতি বিকাশের সুযোগ, আপনার প্যারাডাইম শিফট ঘটে গেছে 5 তারিখের পরে। সেই বিকাশের জায়গায় যেহেতু এখানে একটা আপনার বাংলাদেশ বিরোধী শক্তির মানে, এবং এটার একটা যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সামাজিক কালচারাল বিস্তার, সেটার ক্ষমতার প্রধান ব্যক্তিগুলো বা গুরুত্বপূর্ণ লোকগুলো পালাতক। ফলে আপনার এখন যেটা হবে যে এই 5 তারিখের পরের রাজনীতিটার মধ্যে এই 100% বিরোধিতার জায়গাটা আর থাকবে না, কারণ বিরোধিতার জায়গাটা ছিল আওয়ামী লীগ। এখনো পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো ঐক্য নাই ধরেন, কিন্তু একটা জায়গায় কিন্তু ঐক্য আছে আওয়ামী লীগের ব্যাপারে। এই জন্য আমি বললাম যে বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে কখন? যখন এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় আমরা পৌঁছাবো, তারপরে রাজনীতি বিকাশ শুরু হবে। এর আগে আমরা যে আলাপ করি যেগুলি কেওয়াজের আলাপ। হ্যাঁ, রাজনীতি, কারণ আপনি তো এখনো যদি আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকতে হয়, বা কোনো দল আওয়ামী লীগের আচরণ করতেছে, আওয়ামী লীগের ন্যারেটিভসের মধ্যে ঢুকতেছে, আওয়ামী লীগের সংস্কৃতি চর্চা করতেছে, সেটা যেই দলই হোক, সেই আলোচনা যদি করেন আপনি আওয়ামী লীগের মধ্যেই আছেন। রাজনীতি শুরুই হইল না আপনার, করলেন অভ্যুত্থান, এতগুলো জীবন, এত আহত। ফলে রাজনীতি আগে শুরু করার জায়গায় আপনি যান এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে শুধু সংগঠন আকারে না, স্বভাব চরিত্র, এই যে নফসানিয়ত যেটা বলি, সেই আলোকে ওই জায়গায় আমাদের যাইতে হবে। এখন আপনি যে জায়গায় থেকে প্রশ্নটা করলেন সেই জায়গায় যদি আসি, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারটা দেখেন কেন এটা রিলেট করে একটু এই আগের আলোচনা থেকে। এই যে একটা প্যারাডাইম শিফট ঘটনা ঘটেছে, যেটাকে বাংলায় বলি আমরা পাটাতন পরিবর্তন হয়েছে। 54 বছরের যে আপনার অবস্থা, পলিটিক্যাল অবস্থা, আপনার একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছেন, কিন্তু আপনার কোনো রাজনৈতিক স্বাধীনতা ছিল না। ফলে রাজনৈতিক স্বাধীনতা ছাড়া স্বাধীনতা বা ভূখণ্ডগত স্বাধীনতার কথাটার মিনিং তৈরি হয় না, অর্থ তৈরি হয় না। ফলে আপনার এই যে 54 বছরের যে একটা স্বাধীন ভূখণ্ড, এটাকে অর্থবহ করার অভ্যুত্থান ছিল 24। ফলে আপনার ন্যারেশনটা হলো ওই রিভোল্ট টু বিদায় পৃথিবী। এই যে আপনার ন্যাশনাল বয়ানটা তৈরি করতে হবে, এটা এখনো তৈরি করা হয়নি, আমরা জাস্ট র্যাটরিক্যালি বলতেছি নানাভাবে। তো সেখানে এই প্যারাডাইম শিফটের মতো ঘটনাটা যখন ঘটলো, এবং এখানে অন্যান্য ছাত্র আন্দোলনের সময় ছাত্রদেরকে
সামনের সারিতে এসে পলিটিক্যাল স্টেপ নিতে হইল না। এখানে ক্ষমতাও গেল একটা অংশ, সেটা ভালো খারাপ কি করতে সেটা জনগণ বিচার করবে। একটা অংশ সরকারের পার্ট হইল এবং বড় অংশে তাদের রাজনৈতিক দল করে অভ্যুত্থানের ঐক্য বলেন, স্পিরিট বলেন, হ্যাঁ চৈতন্য বলেন, এটাকে প্রোটেক্ট করার জন্য তাদের মাঠে নেমে যেতে হলো। এই যে বাস্তবতা, এটা নতুন বাস্তবতা। এই নতুন বাস্তবতার মধ্যে এদেরকে বিতর্কিত খানিকটা করলে যাদের লাভ হয় সেটা আমরা জানি কাদের লাভ হচ্ছে। এরা যে সবাই নিষ্পাপ তা না। আপনি ধরেন একটা উদাহরণ দিই, এই সরকার ক্ষমতা নেওয়ার পরে ধরেন আওয়ামী লীগের বাইরের লোকজনকে আপনি দায়িত্বে বসাবেন, সচিবালয়ে হোক অন্যান্য জায়গায় হোক, তো এই বাচ্চা পোলাবেন এরা কি নতুন করে মানুষ জন্ম দিয়ে তারপরে বসাবে? কোত্থেকে পাবে? এই বিএনপি জামাত এগুলি তো। তো আপনি যদি ফাংশন না করে তো তার দায় সব পোলাপানের। এরা আমি আরো একটু নির্দিষ্ট করে আপনাকে জানতে চাই যে জুলাই ঘোষণাপত্রটা শুধু এই তরুণরাই দাবি করছে এবং তরুণরাই দাবি করবে, এটা নিয়ে কোনো সমস্যা না। কেউ কেউ শুরুতে বিরোধিতা করেছে, আমি জানি। এরা এখন আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করছে না, কিন্তু এই ব্যাপারে তাদের আগ্রহ নেই। আগ্রহ নেই বিরোধিতা করাটা, তাদের যারা বিরোধিতা করছে বিরোধিতা করাটা খুব স্বাভাবিক, এটা অবাক হওয়ার কিছু নেই। কেন? তারা তো ফ্যাসিস্ট বিরোধী ছিল। কোনো সমস্যা নেই। ফ্যাসিস্ট বিরোধী থাকলেও আপনার এই যে পাটাতন পরিবর্তনের মতো ঘটনা দেখেন, আপনার এখনো 71 সালে যারা মুক্তিযুদ্ধ করছে, যে লোকটা, সে লোকটা বেঁচে আছে যারা, তার কাছে 71-এর চেয়ে বড় ইভেন্ট কিছু নাই। যে 90-এর আন্দোলনে যে ছিল তার কাছে 90 ছাড়া আর কিছু নাই। এই যে জেনারেশন, ওর কাছে 24 ছাড়া আর কিছু নাই। ফলে আমরা যারা এই অভ্যুত্থানের জেনারেশন, আমাদের কোনো ইতিহাস ছিল না। আমরা বাপ দাদার ইতিহাস ছিলাম। আমার দাদা হইলো 71-এর, হ্যাঁ, বাপ মানে যারা এখন জেনজি তাদের বাবারা হইলো 90-এর আন্দোলন করছে, হয়তো ওগুলোর মধ্যে ছিল। ফলে এরা বাপ দাদার ন্যারেশনের মধ্যে ছিল। এখন একটা মানুষ পরমার্থিকভাবে স্পিরিচুয়ালি বাঁচার জন্য ইতিহাসের সাথে তার লিঙ্ক লাগে। দেখবেন ফ্যাসিবাদে আমলে আমরা কি একটা শুনতাম যে এই জেনারেশনের কোনো ভবিষ্যৎ নাই, এই জেনারেশন বুঝে না, সচেতন না, আই হেট পলিটিক্স জেনারেশন, দেশ জাতি কোন দিকে যাচ্ছে দিয়ে কোনো খবর নেই, ও আছে ওর সেলফোন নিয়ে। হ্যাঁ, এটা তো সত্য। কেন ছিল? কারণ হইলো ও দেখতেছে ঘটনা হইলো 90 আর 71-এর, ওর মধ্যে ওর কি, ওর তো কিছু নাই। আপনি যে সময়টা যাপন করেন সেই সময়ের সাথে আপনার একটা ঐতিহাসিক সম্পর্ক তৈরি করতে পারতে হয়, নাহলে আপনি সময় বিলং করেন না। অভ্যুত্থানের পরে বাচ্চা ছেলে মেয়েকে আমি দেখছি, এমন ছেলে মেয়ে নিজে ভাত হাতে তুইলা খায় না, মা খাওয়াই দেয়, ড্রেনের ময়লা হাত দিয়ে পরিষ্কার করতেছে। এই দরদ তার কোত্থেকে তৈরি হইল? এই দরদ তৈরি হয়েছে বিকজ অফ এই ইতিহাসের কর্তা সত্তা আকারে তার উন্মেষ হয়েছে। ফলে সে তো জুলাই ঘোষণাপত্র চাবে, তার জুলাই লাগবে। আপনার না হইলেও হবে, আপনি 90-এর, আপনি 71-এর, আপনার তো আছে ইতিহাসে, আপনার জায়গাটা সেট করা আছে, কিন্তু আমার জায়গাটা তো নাই। আমি জীবন দিয়ে এই যে নতুন অধ্যায় সূচনা করলাম, ঘটাইলাম, এইটার একটা স্বীকৃতি। এটা নাহিদ ইসলাম 3 তারিখে যে ঘোষণাটা দিল, সেইটাকে একটু আপনার ধরেন ফর্মুলেট করে জাস্ট করে দিলেও একটা ঘোষণাপত্র হয়ে যায়। এরপরে আপনার দিলেও হয়ে যায়, অনেক আগের থেকে আমরা বলছিলাম এটা হয়ে যায়। এটা খুব যে ফর্মাল ভাবে ইয়াভাবে আসতে হয় এরকম না। পরবর্তী সময়ে সরকার যখন নিল যে না, এবং এই ঘোষণাপত্রটা অবশ্যই এনসিপির ঘোষণাপত্র হইলে হবে না, জামাতের ঘোষণাপত্র হইলে হবে না, বিএনপির হইলেও হবে না, এটা একটা জাতীয় ঘোষণাপত্র হইতে হবে। ফলে অভ্যুত্থানের এই যে নির্দলীয় এবং সর্বদলীয় যে চরিত্রটা, সেইটাই ঘোষণার মধ্যে থাকতে হবে। কিন্তু সেই থাকার ব্যাপারটা নিশ্চয়তা দেওয়ার জন্য যে সর্বদলীয় বা নির্দলীয় সর্বময় যে সবার ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা দরকার আছে সেটা দেখা যাচ্ছে না। কিন্তু এটার গরজটা, এবং অন্যরা যে অনাগ্রহী, ততটা আগ্রহী নেই বা প্রথম দিকে একটু বিরোধিতা করছে, এটাও স্বাভাবিক। কারণ হইলো এই যে নতুন প্যারাডাইম, নতুন যে ইতিহাসের কর্তা সত্তা, সেটা তো সে যখন জায়গাটা তৈরি করে নিবে, তার জায়গাটা তো একটু ধরেন সাইডে চলে যাবে, বা তার জায়গাটার থেকে এই জায়গাটা বেশি ফোকাস হবে, কারণ এটা তাজা রক্ত এখানে, হ্যাঁ, নতুন ইভেন্ট। ফলে এই অভ্যুত্থানের আপনার একটা ঘোষণাপত্র বলেন, এটার একটা ঐতিহাসিক দালিলিক সাক্ষ্য বলেন, সেটা করার ক্ষেত্রে তরুণদের যেটা যে আগ্রহটা, সেটা অন্যদের থাকবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ঘোষণাপত্র তো থাকা উচিত। হ্যাঁ, ঘোষণাপত্র থাকা উচিত। কারণ হলো ঘোষণাপত্র কি, এটা আপনাকে আমি বলি, ধরেন অভ্যুত্থান এইভাবে হবে, এটা সবারই তো আকাঙ্ক্ষা ছিল। আমরা পার্টিকুলারলি আমি 2013 সাল থেকে এরকম একটা অভ্যুত্থানের স্বপ্ন দেখি। আওয়ামী লীগ স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়ক সরকার মাইনা নিয়ে, ক্ষমতা দিয়ে, ভোট দিয়ে চইলা যাক, বিরোধী দল হোক, এটা আমি কোনোদিনও চাইনি। কেন? এটা একটা বাই নেচার ফ্যাসিস্ট সংগঠন। এই ফ্যাসিবাদের রূপটা যদি স্বাভাবিককরণ করে সমাজে থেকে যায়, তাহলে দেশ আগাবে না। বলছিলাম যে এই ঘোষণাপত্র তো থাকা উচিত। হ্যাঁ, থাকা উচিত। কেন থাকা উচিত? কারণ হলো এই যে আমরা বলতেছি যে ইতিহাসের কর্তা সত্তা নতুন অভ্যুদয় হয়েছে, যেটা বলতেছিলাম, তাহলে
এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এখন সবার আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক দলগুলো, মির্জা ফখরুল কিন্তু বারবার বলতো জি। ফিনিক্স পাখির মতো মানুষ নেমে আসবে। আমি অবাক হয়ে একটা লোকের আশাবাদ দেখে, মানুষ হাসাহাসি করতো, হ্যাঁ, যে ঈদের পরে আন্দোলন করবে আর ফিনিক্স পাখি নেমে আসবে। ফিনিক্স পাখি নেমে আসছিল 5 তারিখে, নিঃসন্দেহে। এবং আমি অবাক, অনেক লোক কল্পনাও করতে পারেন, অনেক লোক বিশ্বাস করে নাই 5 তারিখ এই হাসিনা চলে গেছে, মানে অনেক লোক বিশ্বাস করে নাই। আপনার এই যে ঘটনাটা ঘটলো, কিভাবে ঘটলো? এই ঘটনার মধ্যে দিয়ে সমাজের একটা কন্ট্রাক্ট, যেটা সেই কন্ট্রাক্টটা রিনিউ হয়ে জি, গেছে। জি, জি। আপনার এতদিনের যে ফ্যাসিস্টিক কাঠামো, ক্ষমতার কাঠামো, রাজনৈতিক কাঠামো যেভাবে আপনি দেখে আসছিলেন, জি। সেইটা পুরাটা ভেঙে একটা নতুন স্পিরিচুয়াল কন্ট্রাক্ট আমি বলবো জি, তৈরি জি, হয়েছিল। জি। সেই কন্ট্রাক্টটাকে ধরে রাখার একটা নিশানা হিসাবে অবশ্যই একটা ঘোষণাপত্র বা একটা দলিল কিছু একটা থাকা দরকার। সেটা সবার স্বার্থে থাকা দরকার, এটা জাতীয় স্বার্থে থাকা দরকার, এটা শুধু এনসিপির স্বার্থে বা বিএনপি এখানে জামাতের কিন্তু স্বার্থে না। নিরাপত্তার ব্যাপারটা রয়েছে এই তরুণদের, কারণ ভবিষ্যতে কিন্তু এরকম একটি ঘোষণাপত্র না থাকলে অনেক ধরনের নতুন নতুন এটা এত সংকট সহজ তৈরি না। হতে পারে। কোনো সংকটের সমস্যা নেই, কারণ 5 কোটি 5.5 কোটি সোলজার আপনার ইনট্যাক্ট আছে, জেনজি জেনারেশন। আপনি যদি যেটা বলতেছেন যে অভ্যুত্থানকে অপরাধ করে ফেলছি, নো, এত সহজ না। মানে জীবন দেওয়া যে শেখা যায়, তার জন্য সবকিছু সহজ হয়ে জি। যায়। ফলে আমি এখানে শেষ করি, এই জন্য আমি বলতেছি যে এখানে প্রবলেমটা কোথায় হয়েছে। প্রবলেমটা হলো যখন আপনি এরকম একটা সনদের কথা, ঘোষণাপত্রের কথা বললেন, তখন দেখা গেল একটা দল তার বয়ান চাপায় দেওয়ার একটা সুযোগ আকারে এটাকে ব্যবহার করতে চাইছে, তখন বাকি দলগুলো বেঁকে বসছে। তো ফলে এইটাকে একটা জাতীয় জায়গায় আনার জন্য আমি মনে করি এই সরকার যে প্রতিশ্রুতিটা দিচ্ছে, যে এই সরকার কিন্তু খুব ভালো একটা স্টেপ নিচ্ছে। এটা যদি শুধুমাত্র এনসিপি থেকে দিত, এটা জাতীয় চরিত্র হারাইতো। জি। কিন্তু এনসিপি সরকার তো করছে না, সংকট এনসিপি হলো কিন্তু এটা এনসিপি গঠিত হওয়ার আগে যদি দিয়ে দিত, তাহলে এটা জাতীয় চরিত্র এটা। থাকতো। জি, জি, জি। কারণ তখন এটা সমস্ত দলের বয়ানটা যদি এরকম হইতো যে জি, জি। জাতীয় বয়ানের মধ্যে ইনকর্পোরেট করা যেত, জি। তো ফলে সেদিক থেকে এইটার যে জাতীয় চরিত্রটা, এটা রক্ষা করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, তার ব্যবস্থাপনায় বা তার দায়িত্বে একটা জাতীয় সনদ আকারে যে করার ঘোষণা দিচ্ছে, এটা অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। এম এ আজিজ, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা জানি যে প্রথম দিকে কিছু রাজনৈতিক দলের বিরোধিতা করেছিল, পরবর্তী সময় তারা আবার ঐক্যমত হয় যে আমরা এটা ঘোষণা করব এবং সরকার দায়িত্ব নেয়। শেষ পর্যন্ত আমরা দেখছি যে সরকার এই বিষয়ে চূড়ান্তভাবে ফেল করেছে। এখন পর্যন্ত তারা একটা সময়সীমা বেঁধে দেওয়ার পরে কিন্তু সাকসেস হতে পারেনি। এই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কিন্তু আমরা যতটুকু খোঁজ রাখি, যতটুকু জানি, এখানে কিন্তু সব রাজনৈতিক ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলগুলোর যে ত্যাগ, তিতিক্ষা, নির্যাতনের শিকার, তাদের ভূমিকা সবগুলো কিন্তু পজিটিভলি আসবে। বিশেষ করে জিয়াউর রহমান, বেগম খালেদের যে ভূমিকা, এই আপোষহীন ভূমিকা, এই বিষয়টা কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। আমার প্রশ্নটা হলো এটা, আমরা সংস্কার নিয়ে বিতর্ক করছি, নির্বাচন দ্রুত দেওয়ার জন্য দাবি জানাচ্ছি, কিন্তু রাজনৈতিক দলগুলো শুধু এনসিপি ছাড়া আর কারোর পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দ্রুত কেন ঘোষণা করছেন না, এই দাবি সরকার কাছে কেউ জানাচ্ছে না, না। কেন? দেখেন, বিষয়টা হলো এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এক সময় তো অনেক বিতর্ক জি, জি। হওয়ার পরে এটা মেডিয়েট করলো সরকার, জি, এবং তারা একটা সময়ও দিয়ে দিল, জি, এতদিনের ভিতরে সরকার এই ঘোষণাপত্র জি। করবে। তার মানে একটা ফিজিবিলিটি তখন স্টাডি করেই তো বলছে জি, জি। সম্ভব ছিল। সময়ের কাজ সময়ে করতে হয়। তখন এটা আসলে সরকারের এটা মাথায় ছিল না, অন্য ইস্যু আসে মাথায় ভর করছে। তখন যদি করে ফেলতে পারতো এটা সম্ভব হতো। কিন্তু ব্যাপারটা হলো রাজনৈতিক দলগুলা এটার ব্যাপারে কথা বলতে অনীহা। কারণ হচ্ছে জি, জি, যে জি। শুরুটা যেভাবে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে যে বক্তব্য এনসিপি আর ছাত্রদের তরফ থেকে উঠছিল, যেভাবে ওইভাবে আমার যেটা বলা হয় যে রাজনৈতিক দলগুলো কোনো দলই একমত হতে পারে নাই। সুতরাং ওই ইস্যুটা তারা টেবিলে কেন আনে একমত নাই। হতে পারে না সেটা তো আমি বললাম, এটা আপনার স্বার্থের দ্বন্দ্ব না, শুধু সেটা ইতিহাসের অংশ হিসাবে এই যে জেনজি জেনারেশন ইতিহাসের নতুন কর্তা সত্ত্বে, এটা তো আপনি ভাই মানতে রাজি না, এবং রাজি না যেটা স্বাভাবিক, কারণ আপনি তো 71-90 অংশটা বড় করে রাখতে চান। পরে এই যে এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান, আপনি চান মানা চান স্থান দিতে হবে। কিন্তু যে ঘটনার মাধ্যমে আপনি তারা ঘোষণাপত্র তারা তাদের আজকে এই মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, সেই ঘটনাকে তারা কি মানবে না? সে ঘটনা যদি না মানে, আপনি অন্ধ হলে প্রলয় বন্ধ থাকবেন না, Right. অসুবিধা নাই তো। না, আপনি ঘোষণাপত্র না জনের ঘোষণাপত্র হইল না, সো হোয়াট? ঘোষণাপত্র তো প্রত্যেকটা দেয়ালে দেয়ালে লেখা আছে, সারা বাংলাদেশের জেনজি জানে যে সে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা দেখতে চায় না। রাইট। এক টুকরা কাগজ আপনি করতে দিলেন না, তাতে সমস্যা কি? যে ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়, তারপরে কলমের কালি দিয়ে আপনি লিখবেন কি না লিখবেন সেটা আপনার ব্যাপার। এম এ আজিজ এবং রেজাউল করিম রনি, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।